সকলকে এই কার্যক্রমে স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। দেখো, আগের ফিজিক্সের ক্লাসে আমরা সোলার সিস্টেম বা সৌরজগৎ সম্পর্কে একটা ধারণা তৈরি করার প্রয়াস করেছিলাম এবং দেখেছিলাম যে সোলার সিস্টেম সান প্লাস 8 প্ল্যানেট দ্বারা মিলিত হয়ে গঠিত হয়েছে। এই সোলার সিস্টেমের আবার 99.9% সূর্যের অংশ এবং 0.1% মধ্যে এই বাকি 8টি গ্রহ অবস্থিত এবং এই 8টি গ্রহকে আবার দুটি পার্টে বিভক্ত করা হয়ে থাকে। এক ইনার প্ল্যানেট এবং দুই আউটার প্ল্যানেট। ইনার প্ল্যানেট মিন্স অন্তস্থ গ্রহ এবং আউটার প্ল্যানেট মিন্স বহিস্থ গ্রহ। এই ইনার প্ল্যানেট এবং আউটার প্ল্যানেট কেন বলা হয়, তার মেন কারণ হচ্ছে যে ইনার প্ল্যানেটের গ্রহ সমূহগুলি সব সলিড অর্থাৎ কঠিন অবস্থায় আছে এবং এর মধ্যে শিলা অর্থাৎ রক পাওয়া যায়। দেখো, তাহলে ইনার প্ল্যানেট এবং আউটার প্ল্যানেট। ইনার প্ল্যানেট অর্থাৎ অন্তস্থ গ্রহ নাকি এর মধ্যে এই প্ল্যানেটগুলি সব কঠিন অবস্থায় আছে। এই গ্রহগুলি কঠিন অবস্থায় আছে, কঠিন সলিড ফর্মে অবস্থায় আছে এবং এর মধ্যে শিলা পাওয়া যায়, তাই এদের অন্তস্থ গ্রহ বলা হয় অর্থাৎ ইনার প্ল্যানেট বলা হয়, শিলা পাওয়া যায়। আর নাম্বার 2 হচ্ছে যে আউটার প্ল্যানেট অর্থাৎ বহিস্থ গ্রহ। এই সমস্ত গ্রহগুলি সবই গ্যাসীয় অবস্থায় আছে, এই সমস্ত গ্রহগুলি গ্যাসীয় অবস্থায় আছে, অর্থাৎ এর মধ্যে ইনার প্ল্যানেটের মধ্যে কি কি পড়ছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এবং আউটার প্ল্যানেটের মধ্যে পড়ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তো আগের ক্লাসে আমরা এতটা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ এই 8টি প্ল্যানেটকে নিয়ে অধ্যয়ন হবে। তাহলে আরেকটি বিষয় জানা দরকার যে এই গ্রহ সমূহ অর্থাৎ গ্রহ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সেই পারপাসেই তো আমরা গ্রহ বলে থাকি, বা সান যেমন একটি নক্ষত্র, কিন্তু গ্রহ কিভাবে বলা হবে না, কিছু নিয়ম থাকে গ্রহের মধ্যে, অর্থাৎ গ্রহ হওয়ার জন্য কিছু করণীয় আছে এর মধ্যে। তাহলে কি গ্রহ হওয়ার জন্য শর্তগুলি হচ্ছে যে গ্রহ হওয়ার কিছু শর্ত আছে। দেখো, তাহলে গ্রহ হওয়ার কিছু শর্ত আছে, তবেই তো গ্রহ রূপে আখ্যায়িত করা হয়। তো কি সেই শর্তগুলি কি হতে পারে? তাহলে দেখো, যে গ্রহ হওয়ার প্রাথমিক শর্ত, গ্রহ হওয়ার শর্ত সমূহ কি হতে পারে না, এক, গ্রহ হতে গেলে প্রাথমিক সূর্যকে পরিক্রমণ করতে হবে, অর্থাৎ গ্রহসমূহকে সূর্যকে পরিক্রমণ করতে হবে, অর্থাৎ গ্রহসমূহ সবসময় যেন সূর্যকে পরিক্রমণ করে। নাম্বার 2 হচ্ছে যে এই গ্রহগুলি ভর এমন হওয়া দরকার যার মাধ্যমে সে গোল আকার ধারণ করতে পারে। তাহলে এই গ্রহগুলির ভর এমন হওয়া দরকার, সমূহের ভর এমন হওয়া দরকার যার দ্বারা সে গোল আকার ধারণ করতে পারে,
পারে। এবং নাম্বার 3 কি না পার্শ্ববর্তী গ্রহের অরবিট অর্থাৎ পথকে যেন না সে ক্রস করে। দেখো আর নাম্বার 3 হচ্ছে যে পার্শ্ববর্তী গ্রহের গ্রহের অরবিট অর্থাৎ পথকে সে যেন না ক্রস করে, পথকে সে যেন না ক্রস করে। তাহলে গ্রহ হওয়ার এই প্রাথমিক 3টি শর্ত রয়েছে। এই যে প্লুটো গ্রহটিকে বামন গ্রহ বলা হয়, কারণ কি না প্লুটো গ্রহটি এই তৃতীয় শর্তটিকে মানত না, অর্থাৎ সে এই পার্শ্ববর্তী গ্রহের অরবিটকে ক্রস করত। তাই 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এই প্লুটো গ্রহকে বামন গ্রহ রূপে আখ্যায়িত করেন। তাহলে আজ এই 8টি প্ল্যানেট সম্পর্কে বিস্তরে অধ্যয়ন হবে। দেখো প্রথম গ্রহ হচ্ছে যে বুধ গ্রহ। তাহলে প্রথম গ্রহ বুধ, সোলার সিস্টেমের প্রথম গ্রহ বুধ। তাহলে দেখো প্রথম গ্রহ হচ্ছে বুধ। সান প্লাস 8 প্ল্যানেট বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে সান প্লাস 8 প্ল্যানেট বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 4টি গ্রহকে বলা হয় ইনার প্ল্যানেট। আউটার প্ল্যানেট। তাহলে প্রথম গ্রহ হচ্ছে বুধ ফার্স্ট গ্রহ হচ্ছে বুধ গ্রহ। এই গ্রহটি হচ্ছে যে নাম্বার 1 সূর্যের সব থেকে নিকটবর্তী গ্রহ। 2 সব থেকে ছোট গ্রহ, সব সোলার সিস্টেমে এই যে 8টি গ্রহের মধ্যে সব থেকে ছোট গ্রহ, ক্ষুদ্র গ্রহ। 2 সোলার সিস্টেমের সব থেকে ছোট গ্রহ। 3 কি না এই বুধ গ্রহের মধ্যে বায়ুমণ্ডল পাওয়া যায় না। কারণ কি বুধ গ্রহের মধ্যে বায়ুমণ্ডল পাওয়া যায় না, কারণ হচ্ছে যে সূর্যের নিকটবর্তী অবস্থানের জন্য এর মধ্যে গ্যাসীয় অণুর উৎপন্ন হয় না। কারণ কি না সূর্যের প্রখর তাপমাত্রার কারণে বায়ুমণ্ডল হওয়ার জন্য গ্যাসীয় অণুর প্রয়োজন, কিন্তু সূর্যের প্রখর তাপমাত্রার কারণে এর মধ্যে কোনো গ্যাসীয় অণুর উৎপন্ন হয় না। তাহলে কি 3 নাম্বার হচ্ছে যে এর মধ্যে কোনো বায়ুমণ্ডল পাওয়া যায় না। কারণ
কারণ সূর্যের নিকটবর্তী অবস্থানের জন্য সূর্যের নিকটবর্তী নিকটবর্তী অবস্থানের দরুন গ্যাসীয় অণুর উৎপন্ন হয় না, গ্যাসীয় অণুর উৎপন্ন হয় না তাই তাই বায়ুমণ্ডল হয় না, তাই বায়ুমণ্ডল বুধের কোনো বায়ুমণ্ডল, তাই বুধের বায়ুমণ্ডল নেই। নেই 3 নাম্বার হচ্ছে যে এই বুধ গ্রহটি দেখো 3 নাম্বার সব থেকে দ্রুত পরিক্রমণকারী গ্রহ হচ্ছে এই বুধ। 4 নাম্বার সব থেকে দ্রুত পরিক্রমণকারী গ্রহ হলো বুধ। সব থেকে দ্রুত পরিক্রমণকারী গ্রহ হচ্ছে বুধ। তাহলে সব থেকে দ্রুত পরিক্রমণকারী গ্রহ বুধ। প্রায় 88 দিন প্রায় 88 দিন সূর্যকে পরিক্রমণ করতে লাগে তাহলে বুধ গ্রহ সম্পর্কে আমাদের কি ধারণা হলো না সোলার সিস্টেমের সবচেয়ে ছোট গ্রহ, 2 সোলার সিস্টেমের সবথেকে সূর্যের সবথেকে নিকটবর্তী গ্রহ, 3 সোলার সিস্টেমে এর মধ্যে বায়ুমণ্ডল পাওয়া যায় না কারণ গ্যাসীয় অণুর উৎপন্ন হয় না বলে বায়ুমণ্ডল থাকে না, 4 সবথেকে দ্রুত পরিক্রমণকারী গ্রহ হচ্ছে বুধ, প্রায় 88 দিন সূর্যকে পরিক্রমণ করতে লাগে। দেখো এরপর হচ্ছে যে শুক্র গ্রহ। এরপর হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ শুক্র গ্রহ শুক্র গ্রহ এটি হচ্ছে যে এই গ্রহটি পৃথিবীর সবথেকে পার্শ্ববর্তী গ্রহ, অর্থাৎ সবথেকে কাছের গ্রহ, পৃথিবীর সবথেকে নিকটবর্তী গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। পৃথিবীর সবথেকে নিকটবর্তী গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। 2 এই শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বোন বলা হয়। শুক্র গ্রহকে পৃথিবীর যমজ বোন বলা হয়। 3 নাম্বার হচ্ছে যে এই শুক্র গ্রহকে ইভিনিং স্টার বা মর্নিং স্টার বলা হয়, কিন্তু আসলে এটা স্টার নয়, এটা গ্রহ, ঠিক আছে। তাহলে একে শুকতারা বা সন্ধ্যা তারা বলা হয়। শুক্র গ্রহকে মর্নিং স্টার এবং ইভিনিং স্টার বলা হয়। অর্থাৎ একে শুকতারা
বা সন্ধ্যা তারা বলা হয়। নাম্বার ফোর হবে যে, দেখো নাম্বার ফোর হবে যে এই শুক্র গ্রহটি সোলার সিস্টেমের সব থেকে উষ্ণতম গ্রহ। শুক্র গ্রহটি সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ। কারণ কি না, এর বায়ুমণ্ডলে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায় 90 থেকে 95%। ফলস্বরূপ গ্রিন হাউস ফলের প্রভাব বেশি, তাই এটি সবথেকে উষ্ণতম গ্রহ। ফলস্বরূপ গ্রিন হাউসের প্রভাব বেশি। গ্রিন হাউস এর প্রভাব বেশি হয়, তাই এটি উষ্ণতম গ্রহ। এবং 5 নাম্বার, দেখো এই গ্রহটি এই যে সোলার সিস্টেমের সবথেকে ধীরতম আবর্তনকারী গ্রহ। এই শুক্র গ্রহটি সোলার সিস্টেমের সবথেকে ধীরতম আবর্তনকারী গ্রহ। 5 সোলার সিস্টেম এর সবথেকে ধীরতম আবর্তনকারী গ্রহ। এবং এর আবর্তন করতে সময় লাগে 245 দিন এবং পরিক্রমণ করতে 225 দিন, অর্থাৎ আবর্তন এবং পরিক্রমণ কাল প্রায় সমান। তাহলে শুক্র গ্রহ সম্পর্কে আমরা যে ধারণা পেলাম যে শুক্র গ্রহটি সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ। নাম্বার 2 হচ্ছে যে শুক্র গ্রহ বায়ুমণ্ডলে এটা সোলার সিস্টেমের সবথেকে ধীরতম গ্রহ এবং সূর্যের সবথেকে নিকটবর্তী গ্রহ, পৃথিবীর সবথেকে নিকটবর্তী গ্রহ। এবং শুক্র গ্রহ কি না, একে মর্নিং স্টার বা ইভিনিং স্টার বলা হয়, শুকতারা, সন্ধ্যা তারা বলা হয়। এবং আরেকটা কি বিষয় না, পৃথিবীর যমজ বোন বলা হয়। তাহলে শুক্র গ্রহ সম্পর্কে আমাদের ধারণা হলো। এবং নাম্বার 3 হচ্ছে পৃথিবী। দেখো পৃথিবী দেখো পৃথিবী হচ্ছে যে পৃথিবী এক সোলার সিস্টেমের এই গ্রহটিতেই একমাত্র প্রাণের অস্তিত্ব আছে। সোলার সিস্টেমের এই গ্রহটিতেই একমাত্র, তাহলে এক কি হবে, সৌরজগতের এই গ্রহটিতেই একমাত্র প্রাণের অস্তিত্ব আছে। নাম্বার 2 হবে যে এই পৃথিবী আছে, ঠিক আছে, পৃথিবী। আর নাম্বার 2 হচ্ছে যে পৃথিবীর সোলার সিস্টেমে এই গ্রহটির ঘনত্ব সবথেকে বেশি। সোলার সিস্টেমের এই গ্রহটি পৃথিবীর ঘনত্ব সর্বোচ্চ
হয় সৌরজগতের বাকি গ্রহগুলি থেকে। সৌরজগতের বাকি গ্রহগুলি থেকে, বাকি গ্রহগুলি থেকে, বাকি গ্রহগুলি থেকে এর সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট গ্রহ, এবং এই গ্রহকে নীল গ্রহ বলা হয়। পৃথিবীকে নীল গ্রহ, পৃথিবীকে নীল গ্রহ গ্রহ বলা হয়। নীল গ্রহ বলা হয়। কেন বলা হয় নীল গ্রহ? না, স্ক্যাটারিং অফ লাইট, অর্থাৎ আলোর বিচ্ছুরণের কারণে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। স্ক্যাটারিং অফ লাইট, এই বিষয়টা কি? স্ক্যাটারিং অফ লাইট কি না, যেসব তরঙ্গের অর্থাৎ ওয়েভলেন্থের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তার ওয়েভলেন্থ কম, তার স্ক্যাটারিং অফ লাইট অর্থাৎ বিচ্ছুরণ ক্ষমতা তত বেশি হয়। তাই নীল গ্রহের তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার দরুন নীল গ্রহটি বেশি লাইট বিচ্ছুরণ করে, তাই একে নীল গ্রহ বলা হয়। অর্থাৎ স্ক্যাটারিং অফ লাইটের জন্য, দেখো তাহলে এখানে হবে বলা হয়, কারণ স্ক্যাটারিং স্ক্যাটারিং অফ লাইট, লাইট অর্থাৎ আলোর বিচ্ছুরণের কারণে। কি কারণটা? না দেখো, যে যার ওয়েভলেন্থ যত কম হবে, যার ওয়েভলেন্থ, এখানে লিখে নাও, দেখো লিখবে পয়েন্ট করে, যে যার ওয়েভলেন্থ যত কম হবে, যত কম হবে তার স্ক্যাটারিং অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইট অর্থাৎ আলোর বিচ্ছুরণ ক্ষমতা তত বেশি। স্ক্যাটারিং অফ লাইট অর্থাৎ আলোর বিচ্ছুরণ ক্ষমতা তত বেশি হবে। এই কারণে নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায়, তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় বিচ্ছুরণ ক্ষমতা বেশি হয়। বিচ্ছুরণ ক্ষমতা বেশি হয়। দেখো পৃথিবী সম্পর্কে এই তিনটি এখন থাক, কারণ পৃথিবী সম্পর্কে একটা আলাদা ক্লাসেই নিতে হবে। তাহলে সৌরজগতের এই গ্রহটিতে একমাত্র প্রাণের অস্তিত্ব আছে। সৌরজগতের সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট গ্রহ পৃথিবী। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কারণ স্ক্যাটারিং অফ লাইটের জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এবং দেখো 3 নম্বর গ্রহ হয়ে গেল। এবার 4 নম্বর মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ একে লাল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহ, দেখো মঙ্গল গ্রহ কি হবে, পয়েন্ট কি হবে না, একে লাল গ্রহ বলা হয়, রেড প্ল্যানেট বলা হয়। একে রেড প্ল্যানেট বলা হয়, কারণ স্ক্যাটারিং অফ লাইটের জন্য, কারণ সরি রেড প্ল্যানেট বলা হয় কারণ আয়রন অক্সাইড
অক্সাইডের উপস্থিতির কারণে কারণ কি আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে একে রেড প্ল্যানেট বলা হয়। নাম্বার 2 হবে মঙ্গল গ্রহটি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তাহলে ইনার প্ল্যানেটের লাস্ট গ্রহ। এবং এই মঙ্গল গ্রহটি হচ্ছে যে এর বায়ুমণ্ডলীয় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অধিক মাত্রায়, আছে। তাহলে এর বায়ুমণ্ডলে মণ্ডলেও CO2 এর পরিমাণ অধিক মাত্রায় লক্ষণীয়। এবং 3 নম্বর হবে যে সোলার সিস্টেমের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ, সোলার সিস্টেমের সৌরজগতের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ এটি। এবং 4 নাম্বার হবে যে এই মঙ্গলের দুটি উপগ্রহ আছে। মঙ্গলের দুটি উপগ্রহ আছে। নাম্বার 1 ফোবস। মঙ্গলের দুটি উপগ্রহ আছে, দেখো মঙ্গলের দুটি উপগ্রহ আছে। এক হচ্ছে যে ফোবস, আর নাম্বার 2 হচ্ছে ডিমোস। ফোবস এবং ডিমোস। তাহলে বুধের কিন্তু কোনো উপগ্রহ নেই। বুধ এবং শুক্র এদের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর একটি উপগ্রহ চাঁদ, এবং মঙ্গলের দুটি উপগ্রহ ফোবস আর ডিমোস। তাহলে মঙ্গল সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। এখানে দেখো যে ইনার প্ল্যানেট, দেখো ইনার প্ল্যানেট চারটি: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। এর কোনো বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডল নেই। এর বায়ুমণ্ডল, এই তিনজনের বায়ুমণ্ডল আছে। দেখো এর বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে পৃথিবীর বায়ুমণ্ডলে সবথেকে বেশি নাইট্রোজেনের মাত্রা বেশি। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের মাত্রা বেশি। এবং এই দুজনের বায়ুমণ্ডলে, শুক্র এবং
মঙ্গল। এদের বায়ুমণ্ডলে এদের বায়ুমণ্ডলে এদের বায়ুমণ্ডলে CO2 কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি, এর মাত্রা বেশি হয়। এবং এই চারটি গ্রহ সলিড অবস্থায় আছে এবং এদের মধ্যে শিলা অর্থাৎ রক্স শিলা পাওয়া যায়। তাহলে ইনার প্ল্যানেট সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হলো। এবং এরপর কি আউটার প্ল্যানেট। তো পরবর্তী নেক্সট ক্লাসে বাকি চারটি গ্রহ সম্পর্কে বিস্তরে আলোচনা হবে। আজ এই পর্যন্ত।